ফ্রি হ্যান্ডে এক্সারসাইজ করছি বা আমি হাঁটছি অথবা দৌড়াচ্ছি, খুব ভালো। আমার বয়স যখন 40-এর কাছে আসবে তখন আমার সতর্ক হওয়া উচিত। আমার মেটাবলিজম সে আগের মতো শার্প নয়। 3D ড্রাগস, ডিসিপ্লিন, ডায়েট, এটা মেনে চললে পরে আসলে ভালো থাকা যায়। আজকে বিশ্ব হার্ট দিবস, কথা বলবো হার্টের নানান রোগ সমাধান নিয়ে। সঙ্গে উপস্থিত আছেন অধ্যাপক ডাক্তার আব্দুল ওয়াদুদ চৌধুরী, পরিচালক, জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতাল। স্যার, আমরা যদি ভূমিকা থেকে শুরু করি, বলছি আজকে বিশ্ব হার্ট দিবস। প্রতি বছরই এক একটা প্রতিপাদ্য নিয়ে আসলে পালন করা হয়। এবারের হার্ট দিবস কি প্রতিপাদ্য নিয়ে পালন করা হচ্ছে এবং এটার কার্যক্রম কি হবে? মরিক, এবারে যে হার্ট দিবসের প্রতিপাদ্য সেটা কিন্তু একটু অন্যরকম। বলা হচ্ছে ইউজ হার্ট ফর অ্যাকশন। আসলে কি বোঝানো হচ্ছে? আমরা যখন হার্টের ডিজিজ নিয়ে কথা বলি, তার ট্রিটমেন্ট নিয়ে কথা বলি, তখন পক্ষ থাকে মাত্র দুটি। যারা চিকিৎসা দিচ্ছেন আমরা চিকিৎসকরা, যারা চিকিৎসা নিচ্ছেন সেই রুগীরা। এখন এই যে চিকিৎসক এবং রুগীদের মধ্যে ইন্টারাকশনটা হবে, তার মধ্যে কিন্তু আরও অনেক পক্ষ জড়িত আছেন। চিকিৎসকরা যে ইনফ্রাস্ট্রাকচারের মধ্যে থেকে চিকিৎসাটা দেবেন, সেটার জন্য তো একটা সেট আপ দরকার, একটা হাসপাতাল দরকার, চিকিৎসা সরঞ্জামাদি দরকার, আমার প্যারামেডিক্স, নার্সেস, অ্যাম্বুলেন্স, এভরিথিং দরকার, একটা ব্যবস্থাপনা। আচ্ছা, সেটার জন্য দরকার একটা প্রশাসনিক সিদ্ধান্ত দেবে সরকার। তাহলে সরকারি সিদ্ধান্তটা কখন আসে? একটা রাজনৈতিক সদিচ্ছার মধ্য দিয়ে। কাজে এখানে ইউজ হার্ট ফর অ্যাকশন বোঝানো হচ্ছে তুমি হার্ট ডিজিজের জন্য হৃদয় দিয়ে প্রচেষ্টা করো, জনমুখী প্রচেষ্টা, যেন পাবলিক এবং গভর্নমেন্ট সবার সম্মিলিত প্রচেষ্টায় একটা জোয়ার তৈরি হয়, যাতে সরকার বাধ্য হয় এইটাকে ইনভলভ হতে, জনগণও সোচ্চার হয় যে আমার এই চিকিৎসাটা প্রয়োজন। সবাই মিলে তখন আমরা একটা জায়গায় যেতে পারি যেখানে আমরা দাবি করতে পারি যে আমি সত্যি মন দিয়ে চাচ্ছি আমার হৃদরোগের চিকিৎসার জন্য এই ব্যবস্থাগুলো করা হোক। এবারে সেই জেনারেল অ্যাওয়ারনেস বৃদ্ধির জন্য এই স্লোগানটা নেওয়া হয়েছে। প্রতি বছরই এরকম পালন করা হচ্ছে, আমাদের দেশেও আমরা পালন করছি বিভিন্ন সময়, এবং সেক্ষেত্রে পরিবর্তন আসলে কতটুকু, বা আমরা মানুষকে কতটুকু জানাতে পেরেছি, কিংবা সরকারকে আসলে কতটুকু জানাতে পেরেছি বলে মনে করেন আপনি? নির্ভর করে আমি কোন জিনিসটার জন্য কতটুকু চাচ্ছি। যেমন আমি বলছি যে আমার চিকিৎসা পাওয়ার জায়গাটা বাড়াও, অনেকখানি বেড়েছে। আমি বলছি যে আমার যে চিকিৎসা পদ্ধতি, উন্নততর চিকিৎসা পদ্ধতির ব্যবস্থা করো, অনেকখানি হয়েছে। আমি বলছি আমার সব জিনিস সহজলভ্য করো, এটা কিন্তু হচ্ছে না। কারণ আমরা জানি হৃদরোগের অনেক চিকিৎসাই খুব এক্সপেন্সিভ, এবং এই যে খরচটা আমরা যদি সরকারের উপরে একা ছেড়ে দেই যে তুমি করে দাও, আমি শুধু নেব, আমি কিছু দেব না শুধু নেব, এই অ্যাটিটিউড আমার হলে পরে আসবে কোত্থেকে? এই জন্যেই যে এখানে আমাদের কিন্তু ঘাটতি আছে। আমার দেশে কিন্তু এখন 65টা ক্যাথল্যাব আছে। তার মানে সারা দেশে বহু জায়গাতেও এখন অ্যানজিওগ্রাম বা এই অ্যানজিওপ্লাস্টি, যেটাকে আপনারা রিং লাগানো বলে, সেটা হচ্ছে। বাইপাস হচ্ছে বহু জায়গায়, জন্মগত হার্টের অপারেশন হচ্ছে বহু জায়গায়। সংখ্যাটা কি সুপ্রতুল? না, সংখ্যাটা এখনও অপ্রতুল। তবে হচ্ছে তো, এবং হবে। যত বেশি অ্যাওয়ারনেস বাড়বে, জনগণের দাবি বাড়বে, তখন কিন্তু সরকারও দিতে চাইবেন, দিতে বাধ্য হবেন। আমাদের যারা চিকিৎসা দিচ্ছি তাদের মধ্যেও অ্যাওয়ারনেসটা বাড়বে যে আমরা যেন দেই। চিকিৎসা নেওয়ার যে খরচটা, সেটা কিন্তু অনেক কমে করা যায়। একটা সরকারি হাসপাতালে একটা অ্যানজিওগ্রাম করতে যে টোটাল খরচ হয় 3 থেকে 5 হাজার টাকার মধ্যে করা সম্ভব। এমনকি বেসরকারি হাসপাতালে হচ্ছে 12,000, 14,000 থেকে 20,000, 25,000-এর মধ্যে হয়ে যাচ্ছে। এই জিনিস আপনি সিঙ্গাপুরে করতে যান, আপনার বিশাল অঙ্কের খরচ চলে আসবে। তাহলে আপনি চিন্তা করেন, সেই জায়গাটাতে আমরা এগিয়েছি। আর যদি বলেন যে কঠিন চিকিৎসা, যেটা খুব খারাপ পেশেন্টগুলোর জন্য, সেটা তো ইংল্যান্ড থেকেও পেশেন্ট আমেরিকায় যাচ্ছে, ইন্ডিয়াতেও একটা স্টেট থেকে আরও ভালো জায়গায় যাচ্ছে। সেটা তো অপ্রাপ্তি এবং অসক্ষমতা কিছুটা থাকবেই, কিন্তু তারপরে যেটুকু এগিয়েছি
আমরা সেটা যদি সবাই মিলে আরও চেষ্টা করি আরও বাড়ানো সম্ভব। আমাদের আধুনিকায়নের কথা যদি বলি স্যার, যে হৃদরোগের চিকিৎসায় আধুনিকায়নটা আসলে কতটুকু হয়েছে? এইখানে দুটো জিনিস আছে। আমার আসলে সক্ষমতা এবং কতটুকু দরকার সেটা হিসাব করতে হবে। আমি যদি 1% রোগীর জন্য 30% খরচ করা শুরু করি, এটা ঠিক নয়। আমি বরং 30% রোগীর জন্যই যাতে খরচটা হয় সেটা চাইব। খুব আধুনিকায়ন অল্প কিছু রোগীর দরকার, তারা দরকার পড়লে বাইরে যাক, কিন্তু আমি চাইব ইন অ্যাভারেজ সাধারণ জনগণের জন্য যেটা দরকার, সেই অ্যাঞ্জিওগ্রাম, অ্যাঞ্জিওপ্লাস্টি, পেসমেকার, বাইপাস, জন্মগত হার্টের ছিদ্র বা অন্যান্য প্রবলেমগুলো অপারেশন, এগুলোর জন্য আমরা দেশে করতে পারি। এখানে ঘাটতি আছে খুব বেশি কোথায়? বাচ্চাদের চিকিৎসার ক্ষেত্রে। মাত্র অল্প কয়েকটা জায়গায় বাচ্চাদের কার্ডিয়াক সার্জারি হয় এবং সেটাও লম্বা লাইন পড়ে আছে। আমি আমার হসপিটালে জানি যে বাচ্চাদের সার্জারিতে অপারেশন করার জন্য 3 মাস থেকে 6 মাসের লম্বা সিরিয়াল পড়ে যাচ্ছে। তার মানে রোগীর জন্য চিকিৎসা কিন্তু হচ্ছে, কিন্তু যে সুযোগ সুবিধা আছে তাতে কিন্তু আমরা এতগুলা রোগী পড়া সক্ষমতা রাখি না। আমার তাহলে কি দরকার? এই সার্জারিটা আমি যেন বিভাগীয় শহরগুলোতেও করতে পারি, আমি যেন ঢাকা শহরে আরও একাধিক হাসপাতালে করতে পারি, বেসরকারি পর্যায়ে তো হচ্ছে, আমি সরকারি পর্যায়ে যেন আরও বেশি করতে পারি। তাহলে কিন্তু এই সক্ষমতাটা আরও বেড়ে যাবে। স্যার, কী ধরনের রোগ আসলে হার্টে আমাদের দেশে বেশি দেখা যায়? যে আমাদের যত আর্থিক সামর্থ্য বাড়ছে তত কিন্তু আমাদের টিপিক্যাল যে হৃদরোগটা আমরা জানি, যে হার্ট অ্যাটাক, ইস্কেমিক হার্ট ডিজিজ, হার্টের ধমনীগুলোয় চর্বি জমে ব্লক হয়ে গিয়ে যে প্রবলেমগুলো, সেই ধরনের রোগগুলোই কিন্তু আমাদের বেশি হচ্ছে। এখন একটা ইম্পর্টেন্ট জিনিস হলো যে কোন বয়সে হচ্ছে। আমাদের দেশে যেটা বড় প্রবলেম, যে সেটা হলো যে ইউরোপে আমেরিকার যে রোগটা 60-65 বছর বয়সে হওয়ার কথা, আমার দেশে সেটা কিন্তু 50-52 বছর বয়সে হয়ে যাচ্ছে, অনেক আগে। এবং আমাদের দেশে স্ট্যাটিস্টিক্স বলছে যে পভার্টি লাইনের নিচে নেমে যাওয়ার একটা বড় কারণ হলো আচমকা এমন কোনো একটা রোগ হলো যার জন্য স্বাস্থ্য খরচ অস্বাভাবিক হঠাৎ করে বেড়ে গেল। যে লোকটা কায়িক পরিশ্রমের উপর নির্ভর করে তার সংসার চালায়, তার জন্য হার্ট অ্যাটাক হয়ে ক্রনিক হার্ট ফেলিওর হয়ে যাওয়া মানে হলো তার কর্মসক্ষমতা অনেক কমে যাওয়া। আগে অনেক রোগী এসব মারা যেত, মারা গেল, তার ফ্যামিলি বিপদে পড়লো, কিন্তু তাকে নিয়ে কিন্তু আর কিছু করতে হচ্ছে না। কিন্তু সে যখন বেঁচে থাকছে, যেহেতু চিকিৎসার সুবিধা আছে, তার পরবর্তী চিকিৎসা ব্যবস্থা করতে হবে তো। হার্ট ফেলিওরের জন্য তাকে সক্ষম রাখার জন্য তো আমাকে ওষুধ দিতে হবে তো, সেটার তো খরচ আছে, সেই খরচটা কম নয়। এই জায়গাটাতে আমাদের অবশ্যই মনোযোগ দেওয়া উচিত। তার জন্য যে চিকিৎসা ফেসিলিটি দরকার, বিশেষ করে হার্ট ফেলিওরের জন্য, সেটা আমরা এখনও অতটা সক্ষম নই, দিতে পারছি না। স্যার, সামর্থ্যের কথা বলছিলেন, এই সামর্থ্যের জন্য আসলে আমাদের করণীয় কি আছে? 3টে জায়গায়। আমার একটা কাজ যদি সম্পাদন করতে হয়, আমার লাগবে কি? একটা জায়গা, উপযুক্ত চিকিৎসা সরঞ্জামাদি, উপযুক্ত চিকিৎসক, এবং তার সাথে তৃতীয় যে জিনিসটা লাগবে সেটা হলো সেই কাজের জন্য উপযুক্ত যারা তৈরি করে দেবেন। প্যারামেডিক্স লাগবে, কর্মকর্তা কর্মচারী লাগবে যারা কাজটা সুচারুভাবে করে দেবেন। একটা অপারেশন মানে এই না যে একজন সার্জন থাকলো সে এসে ক্যাটেগরি করে দিল, তা তো নয়। সেটা আগে অপারেশনের, পরে অপারেশনের কি করতে হবে, তার জন্য যে সাপোর্টিভ স্টাফ লাগবে, একটা আইসিইউ লাগবে, এগুলো না থাকলে হয় না। আমাদের এইভাবে বিবেচনা করে সেট আপগুলো তৈরি করতে হবে। প্রবলেম কোথায়? আমি একটা এক্সাম্পল দিই। আমাদের দেশে 65টা জায়গায় ক্যাথ ল্যাব আছে, 65টার মতো, অথচ সরকারি পর্যায়ে ক্যাথ ল্যাব টেকনিশিয়ান যারা এই ক্যাথ ল্যাব মেশিনটা চালাবে, এনজিওগ্রামের মেশিনটা চালাবে, সেই টেকনিশিয়ানে কোনো পোস্ট এখনও তৈরি হয়নি। এটা কারা করবেন? আমরা করব? এটা কি আমার কাজ? আমি তো ডাক্তার। এটা তো যেন কাজ করার কথা অ্যাডমিনিস্ট্রেশনের। অ্যাডমিনিস্ট্রেশন কি ওই সেট আপ আছে? আমার তো নেই। তাহলে আমার উচিত ছিল কি? 3টে গ্রুপ করা। একটা অ্যাডমিনিস্ট্রেটর সেট থাকবেন, একটা গ্রুপ থাকবেন ক্লিনিশিয়ান, আরেকটা গ্রুপ থাকবেন টিচার, যারা ভবিষ্যতে ক্লিনিশিয়ান তৈরি করবেন, ভবিষ্যতের শিক্ষক তৈরি করবেন। আমাদের তো সেই সেট আপটা নাই, সেই সিস্টেমটা নেই। এই জিনিসটাতেই
চিন্তা ভাবনা করে আমাদেরকে তৈরি করে দেওয়া উচিত। স্যার, এবার যদি একটু রোগীদের বিষয়ে আসি, যে কখন একজন রোগী একজন কার্ডিওলজিস্টের কাছে আসবেন? প্রশ্নটা দুই ভাগে আমরা ভাগ করি। একটা রোগী ইমার্জেন্সি বুকে ব্যথা হলো, হাসপাতালে গেল, দেখা গেল তার হার্টে একটা প্রবলেম হয়ে গেছে, সে হার্টের রোগী হয়ে গেল। আরেকটা রোগী সে জানে না তার আদৌ আছে কি না, তো তাহলে সে তো পরীক্ষা করে দেখতে হবে, দেখে তারপর বুঝবে। আমাদের কিন্তু অভ্যাস নেই যে বছরে আমার বয়স 40 পেরিয়েছে, আমার নিজের একটু চেক আপ করি, যে আমার সুগার, কোলেস্টেরল, ইসিজিটা কেমন আছে একটু দেখি। এটা আমাদের করা উচিত। আমি কি বলি জানেন, আমি এই কথাটা অনেক জায়গায় বলেছি যে আপনার দেহযন্ত্রটিকে মাঝে মাঝে সার্ভিসিং করাবেন, রিপেয়ার করতে যাবেন না। রিপেয়ার হয় দুর্ঘটনা ঘটার পরে, সার্ভিসিং হয় ভালো থাকতেই, যন্ত্রটি ভালো থাকতেই আপনি আগে থেকে দেখে নিচ্ছেন কোথাও কোনো ঝামেলা আছে কিনা, সেটা ঠিক করে নিচ্ছেন। এই অভ্যাসটা স্ক্রিনিং সে তৈরি করে নিতে হবে। তো এই দুইভাবে কিন্তু আমাদের আসা উচিত। অনেকেই আছেন যে সামান্য একটু বুকে ব্যথা হলো, চট করে স্পেশালিস্টের কাছে চলে গেলেন। উচিত ছিল একজন এমবিবিএস ডাক্তারের কাছে যাওয়া, যে বেসিক ইসিটা করে, বেসিক স্ক্রিনিংটা করে সিদ্ধান্ত নেবে উনি কি আদৌ হার্টের রোগী। 2 নম্বর, এই হার্টের যে সামান্য রোগ আছে সেটা কি সেই ট্রিটমেন্ট করতে পারবে। 3 নম্বর, যদি না পারে তাহলে কার কাছে পাঠাবেন। কারণ হৃদরোগের চিকিৎসা কিন্তু অনেক ভাগ হয়ে গেছে। যার ইস্কেমিক হার্ট ডিজিজ অর্থাৎ ধমনীতে ব্লক হয়ে হার্ট অ্যাটাক হচ্ছে বা এনজাইনা হচ্ছে, তার চিকিৎসা কিন্তু একদল হৃদরোগ চিকিৎসক অভিজ্ঞ। আরেকটা গ্রুপ আছে ভালভের, সেটা ভালভের প্রবলেম হলে সেটার জন্য কিন্তু ইন জেনারেল সবাই করছেন, কিন্তু আরেকটা গ্রুপ আছেন যারা এই ভালভের চিকিৎসায় স্পেশালি অভিজ্ঞ। আমাদের ওই গ্রুপটাকে তৈরি করা উচিত। তৃতীয় গ্রুপ হচ্ছে যে না, আসলে তার কিন্তু জন্মগত কোনো রোগ ধরা পড়েছে বাচ্চাকালে অথবা একটু বড় হয়ে, তাদের জন্য আরেকটা গ্রুপের কাছে যাওয়া উচিত। এই জিনিসটা আমাদের হিসাব করতে হবে। চতুর্থ গ্রুপটা এই যে আগে বলছিলাম, হার্ট অ্যাটাক হলো বা ভালভের প্রবলেম হলো, চিকিৎসা হলো, রোগী বেঁচে গেল, কিন্তু তার প্রবলেম তো থেকেই গেল। সে আগের মতো পুরোপুরি ভালো নেই, সে 60 বা 70% তার হার্ট কাজ করে। সেক্ষেত্রে তার লং টার্ম যে ট্রিটমেন্টটা প্রয়োজন, সেটা হলো তার রিহ্যাবিলিটেশন প্রয়োজন। এই জায়গাটায় আমাদের বিরাট ঘাটতি রয়ে গেছে। কেন? এটা নন গ্ল্যামারাস। আমি রিং বসাতে পারি, আমি পেসমেকার করতে পারি, আমি কার্ডিয়াক সার্জারি করতে পারি, আমি খুব গ্ল্যামারাস। আর আমি খুব ভালো ওষুধ লিখতে পারি, আমি খুব গ্ল্যামারাস। কিন্তু এই যে হার্ট ফেলিওর ক্রনিক রোগীটা, তাকে যে জীবনযাত্রায় কি চেঞ্জ আনতে হবে, তার কিভাবে এক্সারসাইজ করতে হবে, তার ওষুধটা কিভাবে খেতে হবে, এটার জন্য যে ফিজিক্যাল মেডিসিনের, ফিজিওথেরাপির, অন্যান্য সাবজেক্টের লাং ফাংশন টেস্টের দরকার আছে, লাংসের যত্ন নিতে হবে, সব কিছু মিলে যে সমন্বিত একটা চিকিৎসার জন্য আরেকটা গ্রুপ প্রয়োজন, ওই জায়গায় কিন্তু আমরা ওইভাবে তৈরি করিনি এখন। স্যার, আরেকটা যদি বলতে চান, দীর্ঘদিন ধরে আপনি যেহেতু একদম সব ধরনের রোগী দেখছেন এবং গ্রাম পর্যায় থেকে সব ধরনের রোগী আপনাদের কাছে আসছে, সেক্ষেত্রে আপনার কি মনে হয় যে আমাদের মধ্যে যারা আমরা চিকিৎসা নিতে আসি, আমাদের মধ্যে কোন জিনিসগুলো ঘাটতি আছে এবং এই জিনিসগুলো আমাদের জানা উচিত, তাহলে হয়তো বা আমরা যে হৃদরোগের ঝুঁকি থেকে কিছুটা বাঁচতে পারবো? একটা বড় জিনিস হলো রোগীর বুঝতে হবে যে ভালো হওয়াটা ডাক্তারের দায়িত্ব না, তার নিজেরও দায়িত্ব না। দুজনের সমন্বিত প্রচেষ্টার ফসল হলো আমি ভালো থাকবো কিনা। আমার রোগ হতে পারে, আমি ভালো থাকবো কিনা সেটা ডাক্তার সাহেব দেখে প্রপার ওষুধটা দিবেন, আমি প্রপার নিয়মে তার উপদেশগুলো মেনে চলবো, ওষুধটা খাবো। তো এই জায়গায় রুগীদের ঘাটতি হলো, একটা গ্রুপ করেন কি তারা নিজেরা বেশি বোঝেন, তারা ইচ্ছা মতো নিজেরা ওষুধ খান না খামখেয়ালি করেন। আরেকটা গ্রুপ আছেন শুধু ডাক্তারের ওষুধটার উপর নির্ভর করেন, তাকে নিজের কন্ট্রিবিউট করতে হবে, এক্সারসাইজ করতে হবে, খাওয়াটা একটু নিয়ম মেনে চলতে হবে, ঘুমটা ঠিক মতো করতে হবে, সেগুলো কোনো খবর নেই। এই জায়গাটা আমার মনে হয় যে রুগীদের খেয়াল করা উচিত, যে ভালো হতে চাইলে আমরা সবাই মিলিয়ে চেষ্টা করতে হবে, একা না। স্যার, একদম আমরা শেষের দিকে চলে এসেছি। এখন যদি বলতে চাই, আমরা এতক্ষণ রোগী নিয়ে কথা বলছি, এখন এই রোগী হওয়ার আগে আসলে কি করা দরকার যাতে আমাকে রোগী হতে না হয়? খুব চমৎকার প্রশ্ন। লাইফস্টাইল চেঞ্জ। আর লাইফস্টাইল চেঞ্জ কি সবারই দরকার? মাঝে মাঝে বাবা মা আসেন তার বাচ্চার ছেলে মেয়েকে নিয়ে, ও স্কুলে বা ইউনিভার্সিটি বা কলেজে পড়ছে, বলে ও খাওয়া দাওয়া করে না, খালি ফুচকা খায়, এই খায় সেই খায়। ওই ছেলেটা বা মেয়েটা কিন্তু হালকা পাতলা হয়তো আমি দেখতে পাচ্ছি, আমি সব শুনে নিয়ে ওই ছেলে বা মেয়েদের ডাকে বলে, বাবা তুই ইচ্ছা মতো ফুচকা খাবে, তুই একদম ফুচকা থেকে শুরু করে
একদম কাচ্চি বিরিয়ানি সব খাবে। আমি বলি যে ওর বয়স তো কম, ও এখন যদি না খায় কখন খাবে? আমি তবে একটাই শর্ত, তুই যা খাবি সেটা খরচ করে ফেলবি, এক্সারসাইজ বা খেলাধুলা যা ইচ্ছা করো খরচ করে ফেলে। আমার বয়স যখন 40-এর কাছে আসবে তখন আমার সতর্ক হওয়া উচিত। আমার মেটাবলিজম সে আগের মতো শার্প নয়, আমার বডি কিন্তু সে আগের মতো একদম ছন্দময় নয়। আমাকে এখন একটা এনফোর রেজিমের মধ্যে আস্তে আস্তে ডিসিপ্লিন আনতে হবে। আমি বার্গার খাবো কিন্তু প্রতিদিন খাবো না, আমি তখন একদিন খাবো। আমি কাচ্চি খাবো, তাই বলে আমি প্রতিদিন খাবো না, আমি 15 দিন একদিন খাবো, ভালো করেই খাবো। আমি আইসক্রিম খাবো, কিন্তু যেদিন আইসক্রিম খাবো সেদিন আমি বার্গার খাবো না। আমি একটা ডিসিপ্লিনের মধ্যে সবই করবো। এই ডিসিপ্লিনটা আনলে পরে আসলে ভালো থাকা যায়। এবং আপনি নিজেকে সার্ভিসিং করান, অর্থাৎ 40 পেরোলে আপনার সুগার, কোলেস্টেরল, ইসিজি, কিডনি ফাংশন একটু বছর অন্তত একবার দেখেন। এটা খরচ না, এটা এক্সপেন্ডিচার না, এটা ইনভেস্টমেন্ট আপনার নিজের জন্যই। সুস্থ থাকার ইনভেস্টমেন্ট। তাই জি, অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে। একদম শেষে যে আপনি আমাদের আজকে যারা দেখছেন তাদের উদ্দেশ্যে কি বলবেন? এবারে যে স্লোগানটা ছিল যে আপনি হার্টের জন্য কাজ করবেন, অ্যাকশন নেবেন হার্ট দিয়ে, আপনি হৃদয় দিয়ে হৃদয়ের যত্ন নেওয়ার চেষ্টা করবেন অ্যাক্টিভলি। আপনি নিজেও শরিক হবেন যে আমরা সবাই মিলে ভালো হব। আপনি ডাক্তারকে বলবেন আমার এটা চাই, আপনি সরকারকে বলবেন আমার এটা চাই, আমি পার্ক চাই, আমি খেলার মাঠ চাই, আমি সাইক্লিংয়ের পথ চাই, আমি সুইমিং পুল চাই, আমি যাতে ভালো থাকতে পারি। আমার খাবারের মধ্যে ভেজালটা যাতে কম হয়, আমার তেলটা যাতে বাজে না হয়, যে তেল দিয়ে আমি খেয়ে আননেসেসারি আমার প্রিমেচুর হার্ট ডিজিজ হওয়ার সম্ভাবনা বাড়িয়ে দিচ্ছি, সেগুলো যাতে না হয়। তার মানে আমি সোশ্যালিও অ্যাক্টিভ হব, শুধু পার্সোনালি না, সোশ্যালি অ্যাক্টিভ হব, যাতে সামাজিক এই আন্দোলনের মাধ্যমে সবাই মিলে ভালো থাকার একটা সিচুয়েশন, একটা ক্ষেত্র তৈরি করতে পারি। এবং যেখানে সরকার এবং জনগণ, তার সাথে যারা সার্ভিস দেবেন, আমরা ডাক্তার, চিকিৎসক, নার্স, প্যারামেডিক সবাই মিলে শরিক হয়ে ভালো থাকার আনন্দ মিছিলে শরিক হতে পারি।